তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আলোচনা করব তোমাদের গণিত বইয়ে 78 পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ। দেখো, গুণ ও ভাগের মধ্যে সম্পর্ক। তাহলে গুণ এবং ভাগের যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে কথা বলবো। তা আমরা এখানে দেখো যে বলছে গুণ হচ্ছে একটি সংখ্যা যা বারবার যোগ করা হয়। তাহলে গুণ কথার অর্থ হচ্ছে যেগুলো বারবার যোগ করা হয় সেগুলো হচ্ছে গুণ। আমরা একটু উদাহরণের সাহায্যে দেখি। তোমাদের বইয়ে দেখো, এখানে একটা উদাহরণ দেওয়া আছে 7 গুণন 4। তাহলে 7 গুণন 4 ইকুয়াল হচ্ছে কত? 28। তাহলে 4 7 কত? 28। এই 7টা কয়বার যোগ করা হয়েছে? তাহলে 7টা 4 বার যোগ করা হয়েছে। দেখো, 7 যোগ 7 যোগ 7 যোগ 7, তাহলে 7 7 14, 14 আর 7 21, 21 এর 7 হচ্ছে 28। তাহলে দেখো, আমরা দেখো এই 4 বার যোগ না করে আমরা একবার গুণ করলেই কিন্তু সংখ্যাটা পেয়ে যাচ্ছি। তার মানে গুণটা হচ্ছে এই যোগের সংক্ষিপ্ত রূপ। যে কোনো গুণ হচ্ছে কি যোগের সংক্ষিপ্ত রূপ। আর পক্ষান্তরে এখানে বলছে কি ভাগ হচ্ছে একটি সংখ্যা যা বারবার বিয়োগ করা হয়। তাহলে দেখো 28 ভাগ 4, তাহলে কত হবে? 7। তাহলে দেখো, এখানে আমরা যদি এই 4 সংখ্যাটি 28 থেকে 7 বার বিয়োগ করি, দেখো 28 থেকে একবার বিয়োগ করলাম 4কে, তাহলে কত হবে? 4 4 সমান হচ্ছে 4, তাহলে 24। আবার বিয়োগ করো, এভাবে যদি তোমরা 7 বার বিয়োগ করো তাহলে দেখা যাবে সংখ্যাটি শূন্য হয়ে যাবে। তার মানে 7 বার বিয়োগ করলে সংখ্যাটি শূন্য হবে, মানে 28 হবে। তাহলে 28কে আমরা শূন্য করব 7 বার বিয়োগ করে। তাহলে 7 বার বিয়োগ করার বদলে আমরা যদি একবারে ভাগ দেই তাহলে কতবার বিয়োগ করব? এই বিয়োগের সংক্ষিপ্ত রূপটা হচ্ছে ভাগ। তাহলে বিয়োগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ, যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দুইটা উদাহরণ দেওয়া আছে তোমাদের। এই উদাহরণে দেখো 3 গুণন 6 গুণন 3 সমান হচ্ছে কত? 18। তাহলে দেখো, 18কে 3 দ্বারা ভাগ দিলে 6 হবে, আবার 18কে 6 দ্বারা ভাগ দিলে 3 হবে। আবার এখানে দেখো 4 8 কত? 32। এখানে 4 দ্বারা ভাগ দিলে 32কে 8 হবে এবং 8 দ্বারা 32কে ভাগ দিলে 4 হবে। এখানে দেখো তোমাদের 1 নম্বর অঙ্ক বলছে তাহসিনের 40টি রং পেন্সিল ছিল। তাহসিন নামের একজনের কতটি রং পেন্সিল ছিল? 40টি রং পেন্সিল ছিল। এখানে বলছে দেখো, সে পেন্সিলগুলো 5 জনকে 5 ভাগে ভাগ করলো। তাহলে মনে করো যে রাতুলের পেন্সিলগুলো 5 জনকে ভাগ করে দিল। রাতুল 2 ভাগ দিল। রাতুল কয়টি পেন্সিল পেল? তাহলে এই 40টি পেন্সিলকে 5 ভাগে ভাগ করার পর সে 2 ভাগ নিয়ে নিল। তাহলে তার কয়টি থাকবে? এইটা আমরা বের করব। পেন্সিল, তাহলে 5 ভাগ যেহেতু, তাহলে আমরা লিখতে পারি 5 ভাগে পেন্সিল আছে। তাহলে 5 ভাগে পেন্সিল আছে কতটি? মোট আছে 40টি। তাহলে 40টি পেন্সিল 5 ভাগে আছে। তাহলে 1 ভাগে, অর্থাৎ 1 ভাগে কত পড়বে? 1 ভাগে পেন্সিল আছে, তাহলে দেখো 40 ভাগ 5। আমি বলছিলাম যে যখনই দেখবা তোমরা যে এইটার থেকে এই সংখ্যাটা ছোট হয়ে যাবে, তখনই কম হয়ে যাবে, তখনই ভাগ করব আমরা কিন্তু ভাগ করব। তাহলে তোমরা এখানে রাত করে নিবা। 40কে যদি তোমরা 5 দ্বারা ভাগ করো, দেখো 5 দ্বারা 5 একটা কত? 40। তাহলে বিয়োগ করলে শূন্য হয়ে যাবে। তাহলে বলো তো 1 ভাগে কয়টি পেন্সিল পড়লো? 1 ভাগে পেন্সিল পড়লো, এই যে ভাগফল হচ্ছে 8টি। তাহলে 1 ভাগে পেন্সিল পড়লো হচ্ছে 8টি। আমাদের বলছিল 2 ভাগ নিয়েছিল। তাহলে 1 ভাগে, দেখো আমরা লিখতে পারি 1 ভাগে পেন্সিল আছে কতটি? 8টি। তাহলে 1 ভাগে পেন্সিল যদি 8টি হয়, অতএব 2 ভাগে পেন্সিল আছে কতটি? তাহলে অবশ্যই কি হবে? গুণ হবে। 1 থেকে 2 বড় হলে গুণ হবে। তাহলে 8 গুণন 2, তাহলে বলো তো কতটি? 16টি। তাহলে রাতুল কয়টি পেন্সিল নিয়েছে? 16টি পেন্সিল নিয়েছে। তাহলে আমাদের প্রশ্নে বলছিল যে রাতুলের ভাগে কয়টি পেন্সিল
ছিল। কয়টি পেন্সিল রাতুল পেল? তাহলে রাতুল পেল হচ্ছে 16টি পেন্সিল। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো 2 নম্বর অঙ্কে কি বলছে, তিশাদের বিদ্যালয়ে অনুষ্ঠানে 20 জন অতিথির প্রত্যেকে একটি করে কলম দেওয়া হবে। তাহলে 20 জন অতিথির প্রত্যেককে একটি করে কলম দেওয়া হবে। তিশা 120 টাকা খরচ করে 20টি কলম আনলো। শিক্ষক পরে তাকে আরো 5টি কলম কিনতে বলল। তাহলে আরো কত টাকা লাগবে? এখন দেখো, তিশা 20টি কলম কিনেছে, দাম হচ্ছে 120 টাকা। তাহলে 120 টাকা দিয়ে কয়টি কলম কিনেছে? 20টি কলম। তার মানে 20টি কলমের দাম 120 টাকা। আচ্ছা, এই যে কলম, তাহলে একটি কলমের দাম কত আমরা বের করতে পারবো কিনা? 20টি কলমের দাম 120 টাকা হলে একটি কলমের দাম অবশ্যই কম হবে, মানে ভাগ দিলেই বের হবে। আবার 5টি কলম কিনেছে, তাহলে 5টি কলমের দাম আমরা বের করতে পারবো না কিনা? একটা কলমের দাম বের করতে পারলে আমরা 5টা কলমের দাম বের করতে পারবো। খুব সহজ। তাহলে এখানে দেখো 20টি কলমের দাম, তাহলে আমরা লিখতে পারি 20টি কলমের দাম, 20টি কলমের দাম সমান হচ্ছে 120 টাকা। তাহলে 20টি কলমের দাম 120 টাকা। তাহলে অতএব একটি কলমের দাম, একটি কলমের দাম, তাহলে একটি কলমের দাম কি হবে? অবশ্যই কম হবে। কম হলে কি হবে? ভাগ হবে। তাহলে এত টাকা। এখন আমরা এটাকে ভাগ করবো। তাহলে 120কে আমরা 20 দ্বারা ভাগ করব। এখন তোমরা বলতে পারো, স্যার আমরা তো 20-এর নামতা করে নিই, তাহলে কিভাবে করব? তাহলে আমরা 20কে দেখো আমরা গুণ দিয়ে দেখব। তাহলে অবশ্যই 20 দুগুণে 40, এটা আমরা জানি। 3 দ্বারা যদি দেই, 3 শূন্য 0, 3 দুগুণে 6, 3 করে 60। 4 দ্বারা যদি দেই, দেখো 20কে যদি 4 দ্বারা দেই, 4 শূন্য 0, 4 দুগুণে 8, 80। 20কে যদি 5 দ্বারা দেই, এভাবে তোমরা গুণ দিয়ে দেখবো। 5 শূন্য 0, 5 দুগুণে 10। তারপর 20কে যদি তোমরা 6 দ্বারা দাও, তাহলে কত হবে? 6 শূন্য 0, 6 দুগুণে 12, কত বলো তো? 120। তাহলে তোমরা 6 দ্বারা দাও, তাহলে 6 করি কত? 120। তাহলে দেখো আমরা কয়টি করে, একটি কলমের দাম কয় টাকা? একটি কলমের দাম হচ্ছে 6 টাকা। দেখো এখানে তিশা যে কলমগুলো কিনেছিল, একটি কলম কিনছিল হচ্ছে 6 টাকা দিয়ে। আমাদের প্রশ্নে বলছে একটি কলম, প্রশ্নে বলছে 5টি কলম কিনতে কত টাকা লাগবে। এখন একটি কলমের দাম 6 টাকা, তাহলে আমরা লিখবো একটি কলমের দাম, একটি কলমের দাম, কলমের দাম সমান হচ্ছে 6 টাকা। আচ্ছা বলো তো, একটা কলমের দাম যদি 6 টাকা হয়, এখন তোমাকে বলছে 5টি কলমের দাম, তাহলে অতএব 5টি কলমের দাম, 5টি কলমের দাম, তাহলে বলো তো 5টি কলমের দাম কি হবে? বেশি হবে। তাহলে বেশি হলে কি হবে? গুণ হবে। তাহলে 5 গুণন কত? 6, এত টাকা। তাহলে গুণ করো, 5 6 কত? 30 টাকা। তাহলে উত্তর হবে আমাদের কত টাকা বলো তো? 30 টাকা। তাহলে এই যে তিশা যে কলম কিনেছিল 5টি, এই 5টি কলমের দাম হবে 30 টাকা। আশা করি এই পৃষ্ঠা 2টির যে সমাধান হয়ে গেল, বুঝতে পারছো। এরপরে না বুঝলে বা বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে এবং অবশ্যই অবশ্যই বাবা মায়ের কথা শুনবে।